দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিকৃত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার ফাজিলপুর গ্রামে, আর কথা বলবো এখানে আছেন বেশ কয়েকজন চাষি, তাদের মধ্যে যারা সফলভাবে পটল চাষ করে চলেছেন। আপনার নাম? শফিকুল ইসলাম। তো আমরা যে মাঠে এসেছি সেখানে দেখছি পটল গাছগুলো সবে সবে আর কি পটল দেওয়া শুরু করেছে আর কি। হ্যাঁ, খুব সবে সবে পটল।
খুব ছোট্ট ছোট্ট পটল এখানে হচ্ছে দেখছি, কোনোটা হাফ ইঞ্চি, কোনোটা 1 ইঞ্চি, কোনোটা বা 2 ইঞ্চি মতো হচ্ছে। ফুল আছে, সাদা সাদা ফুল আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আমি আপনার থেকে জানতে চাইবো, এই যে মাটি এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, মানে শ্রোতা বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করব যে প্রায় 3 ফুট 3.5 ফুট মতো হবে এরকম একটা অংশ মাটি উঁচু করা, তারপরে একটা ছোট্ট ড্রেন বা নালা আছে, আবার এরকম 3 ফুট 3.5 ফুট করে চওড়ায় কিছুটা মাটি উঁচু করা, মাটিটা প্রায় 5 ইঞ্চি মতো বা 6 ইঞ্চি মতো উঁচু করা। এই যে এত সুন্দর করে আপনি ড্রেসিং করেছেন মাটি, তো এটা কিভাবে কি করেন যদি একটু বিশদে বলেন। এটা প্রথমে জমি চাষ দেওয়ার পরে মাটিটা সমস্ত জমিটা সমান করে নেওয়া হয় কোদালের আগা দিয়ে, তারপরে এটা কোদাল দিয়ে মাপ কাটি নেওয়া হয় আগে। 3.5 হাত বাঁকারি একটা মাপ কাটি নেওয়া হওয়ার পরে এটা ফের সোজা করে দড়ি টাঙিয়ে কোদাল দিয়ে নালা কাটা হয়। কাটা হওয়ার পরে গাছগুলো বসিয়ে দেওয়া হয়। সমস্ত গাছ বসানো হওয়ার মানে পরে গাছ কোথা থেকে আনেন, কিভাবে আনেন? এই গাছ যে সমস্ত চাষি ভাইরা উঁচু উঁচু জমিতে চাষ করে রাখে, সেসব জমিগুলোয় গাছ রাখা থাকে, সেই সব গাছ আমরা নিয়ে ছোট ছোট পলিথিনে 250-300 গ্রাম করে মাটি দিয়ে তাতে গাছ গোঁজা হয়। আপনারা যে গাছটা কিনে আনছেন, হ্যাঁ, সেটা কিরকম অবস্থায় কিনে আনছেন? তাতে কোনো পাতা টাতা থাকবে না, আচ্ছা, শুধু লতিটা থাকবে। সেই লতি আমরা 3 টুকরো করে ছোট ছোট করে কেটে মাটিতে দিয়ে, ওটা কি বাড়িতেই না তখন বাড়ি- মাঠে না, খেতে লাগে? ওটা বাড়িতে তৈরি করা হয়। আচ্ছা, যে মাটিটা দিচ্ছেন সেই সারটা- মাটিটা কি করে তৈরি করছেন? ওটা অন্য জায়গাতে সংগ্রহ করে 3 মাস ধরে লাট মারা পড়ে থাকে। সেই মাটিটা 1 বছরের বর্ষার জল খেয়ে মাটিটা শোধন হয়ে থাকে। তারপরে আমরা ওই মাটিটা ফিরুটন দিয়ে কুপিয়ে ঝুড়ো করে পলিথিনের ভিতরে 250-300 গ্রাম করে দিয়ে সেই মাটিতে আমরা চারাটা তৈরি করি। চারাটা বার হতে দিন 15 টাইম লাগে। তারপরে আমরা স্প্রে করে তার সৌন্দর্য করে তারপর মাটি নিয়ে আসা হয়। যখন চারা বার হয়ে যাবে, 2 পাতা করে হয়ে যাবে, তারপরে আমরা স্প্রের মাধ্যমে চারা জল দিতে থাকি। তো এই দুটো পাতা গজাতে কতদিন টাইম লাগে? 15 দিন। এই যে খেতে যা দেখতে পাচ্ছি, তো এ তো কয়েকশো আপনার গাছ আছে। হ্যাঁ, কাটায় 80 পিস করে চারা লাগে, তাহলে 1 বিঘাতে 1800। তো এই 1800 চারা তৈরি করার জন্য আপনার কতগুলো ওই ডগা বসাতে হচ্ছে? 5000-এর উপর। এবারে 500-1000 মিস হতে পারে। আচ্ছা, তারপরে আমাদের স্প্রে করতে হয়। কি স্প্রে করেন ওখানে? কীটনাশক দিতে হয়। পোকামারা ওষুধ না দিলে কি অসুবিধা হয়? পোকামারা ওষুধ না দিলে ভবিষ্যতে এই মাঠে গাছ এসে লতিটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে কতদিন পরে আপনি ওটাকে এনে তারপরে মাঠে রোপণ করছেন? তৈরি হয়ে মাঠে আনতে 2 মাস সময় লেগে যায়। 2 মাস ধরে তাকে কিভাবে পরিচর্যা করবেন আপনি? বর্ষাকালে তেরপল দিয়ে ঢেকে রাখা হয়, তারপরে সকাল হলে আবার ফের সূর্য তাপ যখন হয় তখন আমরা আবার খুলে দিই তারে। আচ্ছা, নয়তো ওর ভিতরে ঘেমে আর নতিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে চারা আমাদের তৈরি করতে হয়, তারপরে মাঠে নিয়ে আসতে হবে। তো এই যে 2 মাস ধরে তৈরি করলেন, তারপর মাঠে আনলেন, মাঠে আনার পরে যে কোনো মাটিতে দিলেই তো পটল গাছ হবে না। না, তাহলে কীরকম টাইপের মাটিতে দিলে তবে পটল গাছটা হবে? সেই মাটিটা কিভাবে তৈরি করছেন? এই মাটিটা আমাদের সর্বপ্রথম জমি চষার আগে বিঘে প্রতি 60 কেজি কাঠায় 2 কেজি হিসাবে সার দিতে হবে। অনেকে জৈব ফিরুডন জমির মানে পোকা কীটনাশক মেরে ফেলার জন্য সব ছড়াতে হবে। ছড়ানোর পরে জমি একটা দিয়ে 3টে চাষ দেওয়া হয়। কতদিন অন্তর অন্তর এই চাষটা দিচ্ছে? না, একই দিনই 3টে চাষ দেওয়া যায়। আবার জমি যদি নরম থাকে তাহলে পরপর 3 দিনে 3টে চাষ দেওয়া যায়। আচ্ছা, মাটি রেডি হয়ে গেল? হ্যাঁ, মাটি রেডি হয়ে গেল। এবারকে 3.5 হাত মাপের একটা বাকারি নিয়ে আমাদের সোজা দড়ি টাঙিয়ে, যাতে সোজা করে না টাঙালে জলটা আমাদের ক্লিয়ার দেবে না। কিভাবে করেন এটা? এটা দড়ি টাঙিয়ে যে নালাটা আমাদের বার করা হয়, নালাটা বার করে আবার ফের লোকজন দিয়ে ফের মাটিটা হাত দিয়ে সমান করে দেওয়া হয়। তারপরে চারা বসানো কমপ্লিট হয়ে যাবে। দূরত্ব কতটা থাকে একটা চারা থেকে আরেকটা চারা? 2 হাত অন্তর বসাচ্ছে। আচ্ছা, তখন চারাটা কত ইঞ্চি করে লম্বা থাকে? 5 ইঞ্চি 6 ইঞ্চি। বেশ, বসালেন। বসানোর পরে এবার কি করবেন? 4 দিন পরে ছেঁচে দিতে হবে। জল ছেঁচ দেওয়ার পরে স্প্রে দেওয়া হয়। প্রথম তো সারটা দেওয়া হয় না, দিলে ছোট গাছ সহ্য করতে পারে না।
তারপরে ছেঁচ দেওয়ার সময় আবার ফের 15 দিন, মানে মাসে 3টে ছেঁচ লাগে। আচ্ছা, ওই যখন সেচ দিচ্ছেন জলের সাথে সাথে আর কিছু দিচ্ছেন? সার হ্যাঁ, বা কিছু? সার দিতে হয়। সারটা কিভাবে দেন যদি গাছটা একটু দেখি আপনাকে বোঝান। সারটা যদি আমরা গোড়ায় দিই তাহলে ওর ছোট ছোট যে শেকড়গুলো খারাপ হয়ে যায়, আমরা সাধারণত পরে ছড়িয়ে দেই। 6 ইঞ্চি তফাৎ। বেশ, এরকম ভাবে পরপর কতদিন অন্তর অন্তর দিতে হবে? এটা শীতকালে আমাদের সাধারণত মাসে 3টে ছাঁচা লাগে। আচ্ছা, গরমকালে সপ্তাহে 2টো, মানে মাসে 8টা ছাঁচা লাগে। আর কি দিচ্ছেন? জল সার ছাড়াও আরও বিভিন্ন কোম্পানিতে মানে যত কীটনাশক ওষুধ আছে ওই সবগুলো আমাদের স্প্রে করতে হয়। শীতকালের জন্য আমাদের গাছটা ভালো থাকে, যাতে সবুজ অংশটা ঠিকঠাক থাকে, তার জন্য আমরা স্প্রিন, সাপ এইসব ধরনের কালারিং জাতীয় ওষুধ আমরা স্প্রে করি। আচ্ছা, মানে কালারটাও ভালো হয় গাছে? হ্যাঁ, কালারটা ভালো থাকে। আচ্ছা, এই যে আপনি প্রথমে যেটা লাগালেন ডগা, সেটা 2 মাস পরে আপনি এনে মাঠে রোপণ করলেন। এই মাঠে বসানোর কতদিন পরে আপনি ফল পাচ্ছেন? 2 মাস পরে ফল পাবো। টুকটাক একটা করে শুরু হতে থাকে। তো প্রায় ফল আসা পর্যন্ত 4 মাস সময় লাগছে। এবার ফল আপনি কতদিন অন্তর অন্তর ভাঙছেন? সপ্তাহে 1 দিন। তো মোটামুটি আপনার 1 বিঘে জমিতে কতটা ফল হয়? ভালো যদি হয় বিঘে 17-18 মণ পটল পাওয়া যায়। তো আমি শুনেছি যে পটলের ফুল ছোঁয়াতে হয়, হ্যাঁ, সেটা কি একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। পটলে ফুল না ছোঁয়ালে জালিটা হলুদ হয়ে যাবে। আচ্ছা, তার জন্য আমাদের পুরুষ ফুল ড্রপারে নিম্ন সংখ্যা 15টা, এখন শীতকালের জন্য 15টা দিয়ে ওরে কষতে কষতে গুলতে হয়। আচ্ছা, মানে ফুল তুলে নিলেন, তার থেকে রস বের করলেন। হ্যাঁ, ফুলের মোহরটা সব ছাড়িয়ে ওরা এক জায়গায় দিয়ে, এই জমিটায় যদি আমাদের 5 ড্রপ আর পানি লাগে তাহলে সেই হিসাব করে আমাদের ফুল দিয়ে গুলতে হয়। আচ্ছা, মানে জলের মধ্যে মোহরটা গুলিয়ে নিলেন। হ্যাঁ, গুলিয়ে নিয়ে এবার এক একটা ফুলে 1-1 ফোঁটা করে জল। আচ্ছা, ওটা ড্রপারে করে দিচ্ছে? ড্রপারে করে। এ তো বেশ কঠিন ব্যাপার। মানে এরকম একটা আমি যে ক্ষেত দেখতে পাচ্ছি পটল খেতে, এরকম একটা খেতে তো কয়েক হাজার ফুল থাকবে, 1 ড্রপ করে দেবেন? না, এক একটা ফুলে 1-1 ফোঁটা। 1 ফোঁটা করে দেবেন? হ্যাঁ। তো এই 1 ফোঁটা করে যদি দিতে থাকেন তো অনেকটা সময় লাগবে। হ্যাঁ, অনেক। এটা কোন সময় দেন? এটা একদম সকালবেলা, মানে ভোরবেলা দেন? হ্যাঁ, ভোরবেলা। আচ্ছা, তো আপনারা চিনতে পারেন যে কোনটা পুরুষ ফুল আর কোনটা মহিলা ফুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে আমরা চিনতে পারি? ও মেয়ে ফুলের পিছনে যে পটলের অংশটা একটু থাকে। আচ্ছা, পুরুষ ফুলের পেছনে কোনো পটলের অংশ থাকবে না। আচ্ছা, এইখানে যদি দেখান কোনটা পুরুষ ফুল আর কোনটা মেয়ে ফুল বলছেন? এগুলো হচ্ছে গিয়ে মেয়ে ফুল, পটল হবে। হ্যাঁ, আর পুরুষ ফুল সে আগে আছে, ওই আগে। আচ্ছা, পুরুষ ফুল কি আলাদা করে তৈরি করতে হয়? একসাথেই থাকে না? না না। আচ্ছা, এইটা পুরুষ ফুল। হ্যাঁ, ওটা। কিন্তু আপনি বলছেন যে পুরুষ ফুল আলাদা করে চাষ করছেন। তো সেই কোন গাছটা যে পুরুষ ফুল হবে আপনি বুঝবেন কি করে? পুরুষ ফুল গাছটাই করে রাখে, তারা চিনতে পারে। গাছের পাতা দেখে চেনেন? হ্যাঁ, গাছের এটা বলা যাবে যে কিরকম পাতা হয়? পুরুষ ফুলের পাতাটা একটু লম্বা টাইপের হবে। আচ্ছা, আর মেয়ে ফুল হবে ওটা একটু গোল টাইপের হবে। এবারে আপনারা পুরুষ ফুলটা আলাদা জায়গায় চাষ করলেন, আর যেগুলোতে ফসল দেবে আর কি সেই রকম গাছগুলো আলাদা চাষ করলেন। পুরুষ ফুল থেকে আপনারা পাপড়িগুলো খুলে নিলেন, তাই তো? নিয়ে জলে মিশিয়ে ওখানে ফোটায় ফোটায় দিলেন। এটাই হলো আমাদের ফুল ছোঁয়ানো, তাই তো? ছোঁয়ানো। বেশ। এই চাষ করে মোটামুটি লাভ হয়? চাষ করে সাধারণত এখন যে সার পয়জনের যা দাম, তাতে করে আমাদের চাষ করার আর কোনো লাইন নেই। আচ্ছা, মানে লাভ খুব কম? লাভ খুব সীমিত। তাহলে আপনি পটল চাষ করছেন কত বছর? আমি দীর্ঘ 15 বছর। 15 বছর ধরে পটল চাষ করে যাচ্ছে। তো আগে ফলন বেশি হতো না এখন ফলন বেশি হয়? আগে ফলন বেশি হতো। আচ্ছা, এখন ফলন কমে গিয়েছে, কারণ মাটির উর্বরতাটা কমে যাচ্ছে। সেটা কি সার দেওয়ার ফলে? সার দেওয়ার, রাসায়নিক সার ব্যবহার করে। আচ্ছা, আপনার পটল চাষ ভালো হোক এই শুভকামনা রাখি। আপনি ভালো থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পটল খেতেই আরও একজন পটল চাষিকে দেখতে পাচ্ছি যে কিনা তার ফসল পরিচর্যা করছেন। আপনার নাম? আমার নাম রজিবুল ইসলাম। আচ্ছা, এই পটল মূলত বছরে কতবার চাষ হয়? বছরে একবারই চাষ হয়। এই শীতকালীন ফসল পটল। গরমের সময় চাষ করলে গাছ তৈরি হয় না। এই প্রারম্ভিক শীতকালেই পটলের চারাটা তৈরি করে নিয়ে জমিতে রোপণ করা হয়।
মানে এই ফলটা কি আমরা এই একটা সিজনেই পাই না আরো অন্যান্য সিজনে পাই? অন্যান্য সিজনের পটলও আছে, সেটাকে বলা হয় সাদা পটল বা মাচার পটল। সেটা আমাদের এদিকে চাষ সাধারণত হয় না, দু একজন চাষি পরীক্ষামূলকভাবে করছেন, তারা খুব বেশি সফল নয়। তো মাচার যে পটল বলছেন সেটা কিরকম ভাবে যদি একটু বলেন, কখন হয়? আপনি যেটা দেখছেন সেটা এখন আমরা যে চাষ করেছি এটা ভূমিতেই আছে, মাটিতেই আছে, কিন্তু এই চারাটা ঠিক এভাবেই রোপণ করা হবে। কিন্তু এই যে পিলি, আমরা সাধারণত বাংলা ভাষায় এটাকে পিলি বলি, এই পিলির দুই দিক দিয়ে বাঁশের খোপা পুঁতে সেই খোপা থেকে আমরা দড়ি বা তার দিয়ে মাচা তৈরি করে সুতুলি গলিয়ে গলিয়ে জাল তৈরি করা হয়, সেই জালের উপরেই উঠে যায়। গরমকালের চাষ, ওটা গরমকালের চাষ। এটাকেই সাদা পটল বলে, এটাকেই সাদা পটল বা মাচান পটল বলা হয়। তার মানে মোটামুটি দুবার পটল চাষ হয়, একটা শীতকালে হয় একটা গরমকালে হয়। তো আমরা আমাদের আগের পটল চাষি যিনি ছিলেন তার থেকে তো শুনলাম যে পটল চাষের জন্য আমরা চারা কিভাবে তৈরি করছি বা মাটি কিভাবে তৈরি করছি। তো এই যে মাটি তৈরি করতে গিয়ে আপনারা আরও কি ব্যবহার করছেন? মানে আপনারা যে হাতে কলমে করছেন তাহলে তো বুঝতে পারছেন যে ফলন বাড়ছে কি কমছে বা মাটির উর্বরতা বাড়ছে কি কমছে। মাটির উর্বরতা কমছে এটা তো বোঝাই যাচ্ছে, কারণ আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে বেশি। আগের তুলনায় এখন সারের পরিমাণ আমাদের বৃদ্ধি করতে হচ্ছে ফসলটা মোটামুটি ঠিক রাখার জন্য। আচ্ছা, এই যে মাটিটা আপনারা তৈরি করছেন, কোন ধরনের মাটিতে এই পটল ভালো হয়? পটল চাষ সাধারণত দোআঁশ মাটিতেই, উর্বর দোআঁশ মাটিতেই ভালো হয়। তবে দোআঁশযুক্ত এঁটেল মাটি, সেই এঁটেল মাটিতেও সফলভাবে চাষ হচ্ছে। আচ্ছা, যদি এরকম পুরোপুরি পটল চাষের উপযুক্ত মাটি না হয় তাহলে তো চাষ করা যাবে না, সেটাকে তৈরি করে নেওয়া যাবে? না, তৈরি করা যায় না, চাষ করা যাবে না, চাষ করা যায় না। আচ্ছা, ধরুন প্রথমে আমরা চারাটাকে তৈরি করে নিলাম, তারপর সেটাকে রোপণ করলাম, আমরা তারপরে কি করবো যদি আরেকটু আমাদেরকে বলেন। রোপণ করার পর আগের চাষি বলেছেন যে আমাদের অতিরিক্ত হারে যত্ন নিতে হয়। এই যত্নের কারণ প্রথম থেকেই পোকামাকড়ের আক্রমণ শুরু হয়ে যায়, তার উপরে পচার একটা সম্ভাবনা থাকে, কারণ ছোট ছোট একটা করে গিটওয়ালা গাছ আমাদের বসাতে হয়, সেই গাছটা থেকেই মূলত গাছ তৈরি হবে। অতএব সেই গাছটাকে যদি আমরা যত্ন না করতে পারি তাহলে সেখানে পচানো রোগের আক্রমণ দেখা যায়। সেখানে আমাদের ট্যাগরান জাতীয় রাসায়নিক বা কীটনাশক এগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা, এবং রোপণের পরে যে গাছের, মানুষের যেমন শীতের একটা প্রভাব আছে, গাছেদেরও একটা শীতের প্রভাব আছে, সেই গাছটাকে গরম রাখার জন্যে আমাদের রাসায়নিক ওষুধগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা, সার দেওয়া বা অন্যান্য আরও কীটনাশক দেওয়া বা কোনো পোকা লাগা? হ্যাঁ, সে পোকা লাগার মধ্যে এই এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিছুদিন আগে সাদামাছির আক্রমণ ছিল। আচ্ছা, এই সাদামাছি আক্রমণ করলে সবুজ পাতার রসগুলো খেয়ে নেয়। আচ্ছা, এই রস খেয়ে নিলে ডগা গাছের ডগা সেগুলো মাটিতে সমান্তরালভাবে থেকে যায়। কিন্তু যখনই সেই পোকাটা মেরে ফেলার ব্যবস্থা করা হয়, তখন কীটনাশক দিয়ে মেরে ফেলার ব্যবস্থা করে, তখনই ডগাগুলো আবার আকাশমুখ হয়ে যায়, তখন সূর্যের দিকে তাকায়, তখনই আমাদের বুঝতে হবে যে না, আমার গাছ সতেজ আছে। বেশ, তো এই গাছ মোটামুটি কতদিন বাঁচে আর ফসল দেয়? এই গাছ মোটামুটি বর্ষার মাঝামাঝি পর্যন্ত ফসলটা দেয়। তবে বর্ষা যদি প্রথম দিকেই খুব বেশি ধরনের হয়ে যায়, অর্থাৎ ভারী বৃষ্টি যদি আসে, তখন পটল ধরার সম্ভাবনা কমে যায় এবং যে সমস্ত পটল ধরে থাকে সেগুলো হেজে যায়। আর যদি অকাল বৃষ্টি হয় তখন কি? অকাল বৃষ্টিতে অসুবিধা হয় না, তার একটাই কারণ, অকাল বৃষ্টিতে জলটা গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে না, জলটা নিচে নেমে যায়। আর যাতে না দাঁড়ায় সেই জন্য তো আপনার ড্রেন করা হয়েছে। এবার ধরুন যদি এই জমি থেকে নিচে নেমে যাওয়ার জন্য ড্রেনটা যদি বর্ষণে প্লাবিত হয়, তখন তো এই জমিটা টোটালটাই ডুবে থাকবে, তখন আর এই গাছগুলো বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আচ্ছা, কার্তিক অগ্রহায়ণে আপনারা মোটামুটি গাছটাকে মাঠে বসিয়ে দিলেন, তাহলে কার্তিক অগ্রহায়ণ পৌষ মাসে গিয়ে ফল দেওয়া শুরু হলো? হ্যাঁ, ফল এখন শুরু হয়েছে, তবে ফলনটা এখনো 15 দিন মোটামুটি সময় লাগবে, কারণ একটা ফুল ছোঁয়ানোর পরে সেই ফুলটা বাজারজাত করতে সময় লাগে 20 থেকে 22 দিন। আচ্ছা,
এই শীতকালে এই সময়টা 25 দিনও হতে পারে, কিন্তু গরমের সময় যখন আর 15-20 দিন পর যদি গরমের ভাবটা এসে যায়, তখন এই একটা ফুল ছোঁয়ানোর 16-17 দিনের মধ্যেই বাজারজাত করা যেতে পারে। আচ্ছা, পটল চাষটা একেবারে উঠে যাবে কবে, মানে গাছটা মরে যাবে বা তুলে দেবেন কবে? গাছটা তুলে দেওয়া হবে পূর্ণ বর্ষায়, জ্যৈষ্ঠ মাসের শেষ দিক থেকে তুলে দেওয়া মানুষ শুরু করে, এবং বর্ষা এসে গেলেই তখন মানুষ আবার নতুন চাষের কথা চিন্তা এই পটল করে। উঠে গিয়ে কি চাষ হবে এখানে? এই পটল উঠে যাওয়ার পর এখানে ধান চাষও করা যেতে পারে। আচ্ছা, পটল তো অনেকে শাক হিসাবে খায়, সেইটা আপনারা কোন কোন অংশ তুলে পটল দেন বা লতা, তুলে দেন? হ্যাঁ, যেটাকে পটল শাক বা পটল লতা, হ্যাঁ, সেটা এই যে ডগা দেখছেন, এই ডগা থেকে মোটামুটি 1 ফুট দূরত্ব এইটা কেটে নিয়ে বাজারজাত করা, তখন এটাকে আমরা পলতা হিসাবে বিক্রি করি। কিন্তু এখন এটা কোনোভাবেই বিক্রি করা যাবে না, কারণ এখন গাছটা তৈরি হওয়ার মুখে। যখন এই যে ভাটি বা পিলি এগুলো পরিপূর্ণভাবে ঢেকে যায়, দেখা গেল গাছের যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত যদি গাছ থাকে, তখনই ওটা কেটে বিক্রি করা হয়। সেটা হলো পটল শাক বলে আমরা, সেটাকে আমরা পটল শাক বা পলতা বলে আমরা খেয়ে থাকি। এটা বিক্রি করেও কি চাষির কিছু পয়সা হয়? এটা বিক্রি করে সামান্য পয়সা হয়, কারণ এক গোছ বা বান্ডিল 4 টাকা 5 টাকা করে চাষি পায়। আচ্ছা, এই যে পটল চাষ শেষ হয়ে গেল, তারপরে এই যে গাছগুলো এগুলো কি সংরক্ষণ করে রাখা হয় পরের মানে চাষ করার জন্য? হ্যাঁ, পরের বারে চাষ করার জন্যে আমাদের নির্বাচিত কিছু ভাটি তৈরি করা হয়। আচ্ছা, সেই ভাটিগুলোকে আলাদাভাবে রাসায়নিক ওষুধ দিয়ে সতেজ রাখা হয়, আচ্ছা, যাতে গাছগুলো বর্ষার প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সেই গাছগুলোকেই আমরা পরের বছর আবার মানে সেই গাছগুলোকে জীবিত অবস্থায় থাকে না, কেটে কোথাও ফ্রিজ করা হয়? জীবিত অবস্থায় এই ক্ষেতেই থাকে। যদি দেখা যায় এই ক্ষেতে টোটালটাই আর নেই, তখন অন্য লোকের কাছ থেকে আমাদের কিনে সংগ্রহ করতে হয়। তারাও তো সংরক্ষণ করে রেখেছেন ওইভাবে। দেখা যায় সেগুলো আমাদের এইখানকার থেকে একটু উপর দিকের জমি, যেখানে জল দাঁড়াতে পারে না বা অতিরিক্ত বর্ষায় সেখানে ডুবে থাকে না। আচ্ছা, তাহলে এটা কিন্তু এই সেশনে পরে আবার প্রায় 6 মাস এখানেই মাঠের মধ্যেই থাকবে? মাঠের মধ্যেই থাকবে। তারপরে সেটাকে নিয়ে আবার বসানো হবে, কেটে কেটে আবার গাছ তৈরি করা হবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা পটল চাষ নিয়ে আজকে শুনলাম দুজন পটল চাষির কথা, শফিকুল ইসলাম এবং রজিবুল ইসলাম। দুজনের থেকে একেবারে হাতে কলমে আমাদেরকে দেখিয়ে দিলেন কিভাবে পটল চাষ হয়, কিভাবে গাছ তৈরি হয়, কিভাবে মাটি তৈরি হয় পটল চাষের জন্য। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।